লাউ নিয়ে যাও, লাউ, টাটকা টাটকা লাউ। কবুতর, এইদিকে আয় দেখি, আর আমাকে দুটো লাউ দিয়ে যা। হ্যাঁ দাদা, দিচ্ছি। তা তুই এবার শুধু লাউ চাষ করেছিস, অন্য সবজি চাষ করিসনি? না ইগল দাদা, অন্য সবজি চাষ করিনি। ও মা, এত ছোট ছোট লাউ! এত ছোট লাউ কেউ আবার খায় নাকি? এত ছোট লাউ খেতে একদম স্বাদ লাগবে না। ওগো, তুমি এই কবুতরের কাছ থেকে ছোট লাউ কিনে নিও না। ইগলি দিদি, এগুলো ছোট জাতের লাউ, তাই এগুলো দেখতে ছোট। তুমি একটা লাউ নিয়ে দেখো, খেতে অনেক ভালো হবে। না না, এত ছোট লাউ আমি নিব না। আমার আবার ছোট জিনিস পছন্দ নয়। কবুতর, গিন্নি যখন বলেছে লাউ নিবে না, তখন তুই এবার আয়। ঠিক আছে ইগল দাদা, আমি তবে আসছি। এরপর কবুতর সেখান থেকে চলে যায় আর বনে বনে লাউ বিক্রি করতে থাকে। এই জমিটা কেউ ব্যবহার করে না, জমিটা একদম ঘাস দিয়ে ভরে গেছে। তাই মিনু মাসি বলেছে আমাকে জমিটা পরিষ্কার করতে আর জমিটাতে সবজি চাষ করতে। যাক, ভালোই হলো, জমিটা পরিষ্কার করে সবজি চাষ করতে পারলে কিছু টাকা পাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি জমিটা পরিষ্কার করে ফেলি। এ কি কালু দাদা, তুমি আমাদের জমিতে কি করছো? আসলে টনি, মাসিমা আমাকে এই জমিটা দিয়ে দিয়েছে, তাই আমি জমিটা পরিষ্কার করছি। ভাবছি জমিটাতে সবজি চাষ করব। কি, আমাদের জমিতে তুমি সবজি চাষ করবে? তাহলে আমি কোথায় সবজি চাষ করব শুনি? টুনি, এই জমিটা তো অনেক দিন থেকে পড়ে আছে আর ঘাস দিয়ে ভরে গেছে বলে তুইও তো কিছুই চাষ করিস না, তাই মাসিমা আমাকে এই জমিতে চাষ করতে বলেছে। না না, এই জমিতে তুমি চাষ করতে পারবে না, এই জমিতে আমি চাষ করব। এখন তুমি এখান থেকে যেতে পারো। টুনি, তুই এসব কি বলছিস? আমি এত কষ্ট করে ঘাসগুলো পরিষ্কার করলাম সবজি চাষ করব বলে, আর তুই এখন বলছিস তুই জমিতে সবজি চাষ করবি? হ্যাঁ, আমি এই জমিতে সবজি চাষ করব। তুমি কষ্ট করেছো তো আমি কি করব? তোমাকে তো আর আমি বলিনি আমাদের জমিতে এসে ঘাস পরিষ্কার করো। মাসিমা বলল জন্যই তো আমি ঘাসগুলো পরিষ্কার করলাম। তবে কি মাসিমা আমাকে মিথ্যে কথা বলেছে? না না, মাসিমা তো মিথ্যে বলার পাখি নয়। শোনো কালু দাদা, আমি মায়ের সাথে কথা বলে নিব। এবার তুমি এখান থেকে চলে যাও তো দেখি। কালু কাকার কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কালু দাদা এসেছিল আমাদের জমিতে সবজি চাষ করতে। সবজি চাষ করা আমি একদম ঘুচিয়ে দিয়েছি। যাই হোক, পরিষ্কার করার ভয়ে তো আমি জমিটা ফেলে রেখেছিলাম, কিন্তু কালু দাদা জমিটা পরিষ্কার করে আমার অনেক বড় উপকার করেছে। এখন শুধু আমাকে সবজির বীজ আনতে হবে। এসব কথা ভেবে টুনি অনেক আনন্দ পায় আর হাসতে হাসতে বাজারে যায় সবজির বীজ আনতে। আর বীজ নিয়ে এসে টুনি বাড়িতে যায়। একে টুনি, তুই কোথা থেকে আসলি? আর তোর হাতে ওগুলো কি? মা, আমার হাতে এগুলো লাউয়ের বীজ। আমি লাউ চাষ করব। আর তুমি আমাকে না বলে কালু দাদাকে আমাদের জমিতে চাষ করতে বলে দিলে কেন? আসলে জমিটা তো অনেক দিন থেকে পড়ে আছে, আর তুইও জমিটাতে কিছু চাষ করিস না। আর কালু তো অনেক গরিব পাখি, ঠিক মতো খেতে পারে না, তাই ওকে দেখে আমার অনেক মায়া হয়েছে। এজন্য আমি পড়ে থাকা জমিটাতে কালুতে কিছু সবজি চাষ করতে বলেছিলাম। মা, তুমি এটা একদম ঠিক করনি। জমিটা পড়ে আছে তো কি হয়েছে? সেজন্য জমিটা অন্য কাউকে দিয়ে দিবে? বসে বসে খাও তো, তাই কিছু বোঝো না। অন্যের প্রতি মায়া দেখাতে এসেছো, তাই না? মা টুনি, তুই আমাকে খাওয়ার খোঁটা দিলি। আমি না হয় এটা ভুল করে ফেলেছি, তাই বলে তুই আমাকে এতগুলো কথা শোনালি। হায় হায় রে, তুই আমার নিজের মেয়ে হয়ে এ কথা বলতে পারলি? অন্যদিকে কবুতর কিছু লাউ বিক্রি করে ঘরে ফিরে আর সুখী পায়রাকে বলতে থাকে, কবুতর, তুমি আজও লাউ বিক্রি করতে পারোনি? না গো গিন্নি, আমি আজও লাউ বিক্রি করতে পারিনি। আমাদের জমির লাউগুলো ছোট হওয়ায় কেউ লাউগুলো কিনতে চায় না। লাউ ছোট হলে আমি কি করব বলো তো দেখি? তুমি বা আর কি করবে? এই লাউয়ের ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। ঘরে কোনো বাজার ঘাট নেই, আর প্রতিদিন তুমি এভাবে খালি হাতে ঘরে ফিরে আসো। আমার এসব আর ভালোই লাগে না। গিন্নি,
তুমি রাগ করো না, দেখবে একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হয়েছে, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। এবার ঘরে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। কিরে টুনি, তুই আবার জমিতে কি চাষ করছিস? ইগল দাদা, আমি জমিতে লাউ চাষ করব, তাই লাউয়ের বীজ রোপণ করছি। ও আচ্ছা, তুই লাউ চাষ করছিস? তা ভালো জাতের লাউয়ের বীজ এনেছিস তো? আমার আবার বড় জাতের লাউ খুব পছন্দ। হ্যাঁ ইগল দাদা, আমি বড় ও ভালো জাতের লাউ চাষ করছি। তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমার কাছ থেকে বড় বড় লাউ কিনে নিতে পারবে। তাহলে তো ভালোই হয়, কবুতরের কাছ থেকে আর আমাকে ছোট লাউ কিনে নিতে হবে না। হ্যাঁ ইগল দাদা, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, আমি আর তোর সময় নষ্ট করতে চাইছি না, তুই কাজ কর, আমি এখন আসছি। এরপর ইগল সেখান থেকে চলে যায় আর টুনি লাউয়ের বীজ রোপণ করে বাড়িতে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। আর টুনির জমিতে অনেক বড় বড় লাউ হয়, তা দেখে কালু কাক অবাক হয়ে যায়। আরে টুনি, তোর জমির লাউগুলো এত বড় বড় হলো কি করে? আমাকেও একটু বল না, আমিও লাউ চাষ করব। কালু দাদা, সেটা আমি তোমাকে কেন বলতে যাব? হ্যাঁ, আসলে এত বড় বড় লাউ কি করে চাষ করে, তাই আমিও একটু শিখতে চেয়েছিলাম। আমি ফ্রিতে কাউকে কিছু শেখাই না। তুমি কি আমাকে টাকা দিতে পারবে? টাকা দিলে আমি শিখিয়ে দিব কি করে এত বড় লাউ চাষ করতে হয়। আমি টাকা কোথায় পাবো? তুই তো জানিস আমার অবস্থা কি। তাহলে আমার কাছে এসেছো কেন? হ্যাঁ, এখান থেকে চলে যাও বলছি, আমার সময় নষ্ট করো না। ইগল দাদা, আমি তোমার জন্য আমার জমির বড় বড় লাউ নিয়ে এসেছি। ও আচ্ছা, কই দেখি দেখি তোর জমির লাউ। এই নাও ইগল দাদা। আরে বাহ, সত্যি তো লাউগুলো অনেক বড়। ঠিক আছে, আমাকে দুটো লাউ দিয়ে যা। এরপর টুনি তার জমির দুটো লাউ ইগলকে দিয়ে দেয়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ইগল কবুতরকে নিয়ে টুনির বাড়িতে আসে। কি ব্যাপার ইগল দাদা, তুমি সকাল সকাল কবুতর দাদাকে নিয়ে আমার বাড়িতে এলে কেন? শয়তান টুনি, তুই কালকে আমাদেরকে কি বিষ খাইয়ে দিয়ে এসেছিস? হ্যাঁ ইগল দাদা, আমি তোমাদের বিষ খাওয়াতে যাব কেন? আমি তো তোমাকে লাউ দিয়ে এসেছি। সেই লাউয়ের মধ্যে বিষ ছিল। আমার বউ তোর লাউ খেয়ে মরতে বসেছিল। ঠিক সময় ডাক্তার না এলে আজ আমার বউটাকে আমি বাঁচাতেই পারতাম না। কেন যে তোর কাছ থেকে বড় লাউ কিনে নিতে গেলাম, আমার আগেই বোঝা উচিত ছিল। লাউগুলো দেখেই আমার সন্দেহ হয়েছিল যে ওগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড় লাউ। এতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। ইয়ে মানে ইগল দাদা, শোন, তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই একটা লোভী পাখি। অধিক মুনাফা পাওয়ার লোভে জমিতে কীটনাশক ব্যবহার করেছিস যাতে লাউগুলো দ্রুত বড় হয়, আর আমি তা বুঝতেই পারিনি। আমি এক্ষুনি তোকে পুলিশে দিব, তাহলে তুই আর কখনো এমন জঘন্য কাজ করার সাহস পাবি না। এরপর ইগল টুনিকে পুলিশের কাছে ধরিয়ে দেয় আর ইগল তার ভুল বুঝতে পারে। কবুতর, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জমির লাউ ছোট বলে তোকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। আজ বুঝলাম ছোট জিনিসকে অবহেলা করা উচিত নয়। এখন থেকে আমি তোর কাছ থেকে সবজি কিনে নিব। এরপর থেকে বনের সব পাখি কবুতরের কাছ থেকে সবজি কিনে নেয় আর কবুতরের দুঃখের দিন শেষ হয়। যোগ্য, তাড়াতাড়ি চলো, দেরি হলে পরে গরিব টুনির দেখা পাবো না। আজ তোর কাছ থেকে ধারের সব টাকা নিবই নিব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। যোগ্য দাদা, দিদি, তোমরা এত সকালে আমার বাড়িতে, তা কিছু কি দরকার নাকি বলো তো আমাকে? আমরা তোর মতো গরিবের কাছে সাহায্য চাইতে আসিনি, বুঝেছিস? আমরা আমাদের ধারের টাকা নিতে এসেছি। তোর স্বামী অসুস্থ সময় যে ধার করে নিয়েছিস সেই টাকা। ছোট লোক নির্লজ্জ, দে তাড়াতাড়ি দে আমাদের টাকা। দাদা দিদি, টোনার মৃত্যুর এখনো 1 মাস হয়নি, তার উপর আমি এখনো কোনো কাজ পাইনি। দয়া করে আমাকে আর কটা দিন সময় দাও। আমি কাজ পেলে আগে তোমাদের টাকাটাই পরিশোধ করে দিব।
আর একটা দিনও সময় দিব না। এই বসে পড়লাম, আজকে টাকা নিয়ে তবেই যাব। তাড়াতাড়ি টাকা বের কর, নয়তো তোর খবর আছে বলে দিলাম। দাদা বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই, ঘরে কোনো খাবারও নেই। দয়া করো দাদা, এমন নির্দয় হইও না। আমাদের কোনো দয়া মায়া নেই, বেশি কথা না বলে ফটাফট কাজ কর। কণিকা, এই গরিব টুনি সোজা কথার না, এর ঘরে অবশ্যই টাকা আছে। তুমি এর ঘরটা খুঁজে দেখো তো। এরপর কণিকা টুনির ঘর খুঁজতে থাকে, আর টাকা খুঁজতে খুঁজতে এক এক করে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিতে থাকে। কোথায় লুকিয়ে রেখেছিস টাকা বল আমাদের, নয়তো আজ তোর ঘর তছনছ করব। দিদি আমি সত্যি বলছি, টাকা নেই আমার কাছে। দাঁড়াও দিদি দাঁড়াও, জিনিসপত্র ভেঙে যাবে, দাঁড়াও, অমন করো না। দিদি ওই ছবিটা টোনার শেষ স্মৃতি, ওটা ফেলে দিও না দিদি, তোমার পায়ে পড়ি। না দিদি না। দিদি ওটা আমার হাতে দাও, দিদি ওটা আমার হাতে দাও। কণিকা টুনির আকুতি মিনতি না শুনে টোনার ছবিটা ফেলে দেয়, আর ছবিটা ভেঙে যায়। যজ্ঞ, এর ঘরে টাকা নেই, মনে হয় অন্য কোথাও লুকিয়ে রেখেছে। চলো ফিরে যাই। এই টুনি শোন, রাতের মধ্যে টাকা না দিলে তোর খবর 12টা থেকে 13টা বাজাবো, বুঝেছিস? চলো যজ্ঞ। এরপর যজ্ঞ আর কণিকা বাড়িতে ফিরে যায়, আর টুনি টোনার ভাঙা ছবির পাশে বসে কান্না করতে থাকে। টোনা, এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না টোনা। টোনা, তোমার কাছে আমাদের নিয়ে চলো টোনা। এদিকে ছোট মেয়েটার খাবার জোগাড় করতে পারছি না, তার উপর আবার পাওনাদারদের অত্যাচার। কিছু আর সহ্য হচ্ছে না টোনা, আর কিচ্ছু সহ্য করতে পারছি না। গোসল হয়েছে, যাই এখন মায়ের কাছে ফিরে যাই। সেই সকালে এসেছে নদীর পাড়ে। কি ব্যাপার যোগু কাকু কাকিমা, তোমরা এভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? যোগ্য, আমি ওই গরিব টুনির কাছ থেকে টাকা আদায়ের উপায় পেয়েছি। কি উপায় বউ, বলো আমাকে। এই ছোট টুকিকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখলেই ওর মা টাকা দিতে বাধ্য হবে, বুঝেছো? তাহলে আর দেরি কিসের, চলো এক্ষুনি নিয়ে যাই একে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। মা, মামিকে নিয়ে যাচ্ছে। মা। যজ্ঞ কণিকা টুকিকে নিয়ে ওদের বাড়ির সামনে একটা গাছে বেঁধে রাখে। এভাবেই রাত নেমে আসে। এদিকে টুনি তার মেয়ে টুকিকে পুরো বনে খুঁজতে থাকে। মা টুকি, আমার সোনা মা, কোথায় গেলি আমাকে ছেড়ে? ফিরে আয় মা, ফিরে আয় আমার কাছে। তোর কিছু হলে যে আমি বাঁচবো না রে মা। টিয়ে দিদি, টিয়ে দিদি, আমার টুকিকে খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার টুকিকে দেখেছো? আরে তোর টুকিকে তো ওই পাজি দুই কাক ধরে নিয়ে গেছে। টুকি তখন চিৎকার করে সাহায্য চাইছিল আর তোকে ডাকছিল। আমার অনেক মায়া হচ্ছিল জানিস, কিন্তু ওই পাজি দুই কাক আমার কাছে টাকা পায়, তাই আমি ওকে সাহায্য করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস বোন। আমি এক্ষুনি যাচ্ছি আমার টুকি মাকে ফিরিয়ে আনতে। দাদা দিদি, তোমরা তো আমার কাছে টাকা পাও, তাহলে কেন আমার মেয়েটাকে ধরে রেখেছো? ছেড়ে দাও ওকে, ওর যে কষ্ট হচ্ছে। টাকা দিলে ওকে ছেড়ে দিব, আর টাকা না দিলে ওকে এভাবে বেঁধে রেখে মেরে ফেলবো, বুঝেছিস? মা, আমাকে মুক্ত করো, আমার কষ্ট হচ্ছে, আমার লাগছে। দাদা, তোমাদের টাকা চাই তাই তো? আমি টাকার পরিবর্তে আমার ঘরটা তোমাদের লিখে দিব। তোমরা এখন আমার মেয়েটাকে ছেড়ে দাও। কালকে আমার কাছে দলিল নিয়ে এসো, আমি স্বাক্ষর করে দিব। দয়া করো দাদা, দয়া করো দিদি। টুনির কথায় যজ্ঞ আর কণিকার লোভ হয়, আর ওরা টুকিকে ছেড়ে দেয়। টুনি আর টুকি রাতের আধারে পাড়ের দিকে উঠতে থাকে, আর উঠতে উঠতে নদীর পাড়ে এসে দাঁড়ায়। কি ব্যাপার মা, এখানে দাঁড়ালে কেন? কি হয়েছে, বাড়ি যাবে না নাকি? বাড়ি গিয়ে কি করবো রে মা? কালকে তো ওই বাড়িটাই কাকের নামে লিখে দিতে হবে, আর তারপর পথে নামতে হবে। এর চেয়ে ভালো আজ থেকে নদীর পাড়ে থাকতে শুরু করি।
সৃষ্টিকর্তা আমাদের কপালে সুখ লিখে নি রে মা। আমার তো এখন আর বাঁচতে ইচ্ছে করছে না। টুনি অনেক কান্না করে আর টুনির কান্নার আওয়াজ শুনে নদী থেকে জলপরি উঠে আসে আর বলতে থাকে, কি ব্যাপার পাখিরা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো। আমরা আর বাঁচতে চাই না। তুমি যদি ভূত হয়ে থাকো তাহলে এক্ষুনি আমাদের মেরে ফেলো দয়া করে। আমি ভূত নই, আমি হলাম জলপরি। বলো কি হয়েছে আর কেনই বা তোমরা মরতে চাও? এরপর টুনি জলপরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জলপরি বলে, সত্যি তোমাদের অনেক দুঃখ। তোমাদের দুঃখের কথা শুনে আমারই কান্না পাচ্ছে। তোমরা আর কেঁদো না, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব। এই বলে জলপরি একটা সোনার কাঠি দেয় টুনিকে আর বলতে থাকে, এই সোনার কাঠিটা জাদুই। একে তুমি যাই বলবে তাই করবে। এর কাছে যা চাইবে তাই দিবে। এই লাঠি শুধুমাত্র তোমার কথাই শুনবে। যাও এবার বাড়িতে যাও। টুনি জলপরীকে ধন্যবাদ দিয়ে সোনার কাঠি নিয়ে বাড়িতে আসে আর সোনার কাঠিকে বলে, সোনার কাঠি, আমাকে কিছু টাকা দাও, যাতে সে টাকা দিয়ে আমি যজ্ঞ কাকে টাকা পরিশোধ করতে পারি আর নিজের সংসার চালাতে পারি। টুনি এই কথা বলার সাথে সাথেই সোনার কাঠি অনেকগুলো টাকা প্রকট করে আর টাকা দেখে টুনি খুশি হয়ে যায়। টুনি টাকাগুলো তার আলমারিতে তুলে রাখে। পরের দিন সকালে যজ্ঞকণিকা খুশি মনে দলিল নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনিকে বলে, এই টুনি, দে এই দলিলে স্বাক্ষর করে দে আর তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যা। স্বাক্ষর দেওয়ার আর দরকার নেই দাদা। আমি তোমাদের টাকা সুদে আসলে এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি। টুনি ঘরের ভেতর থেকে টাকা এনে যজ্ঞকে দেয় আর যজ্ঞকণিকা অবাক হয়ে যায়। টুনি, তোর কাছে না টাকা ছিল না, তাহলে তুই এত টাকা কোথায় পেলি? দাদা, সৎভাবে থাকলে সৃষ্টিকর্তা নিজেই সাহায্য করে। আর শোনো, তোমাদের টাকা লাগলে আমার কাছ থেকে ধার নিয়ে যেতে পারো। যজ্ঞকণিকা অবাক হয়ে টাকা নিয়ে বাড়িতে চলে আসে। যজ্ঞ, টুনি এমন রাতারাতি ধনী হলো কি করে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমারও মাথায় কিছুই ঢুকছে না। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে সবটা জানতে হবে। টুনি ধনী হওয়ার পেছনে কার হাত আছে? এরপর যজ্ঞ লুকিয়ে লুকিয়ে টুনির উপর নজর রাখে আর এক পর্যায়ে যজ্ঞ সবটা জানতে পারে। একদিন রাতে যজ্ঞ আর কণিকা টুনির বাড়ির দিকে ওড়ে আর বলতে থাকে, আমার অনেক খুশি লাগছে যজ্ঞ। আজ আমরা ওই সোনার কাঠি চুরি করে রাতারাতি ধনী হব। বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো। যজ্ঞ কণিকা চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে আর ওরা যে সোনার কাঠিতে হাত দেয় ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায়। টুনি ঘরে লাইট জ্বালিয়ে যজ্ঞ আর কণিকার হাতে সোনার কাঠি দেখতে পায় আর ভীষণ রেগে যায়। পাজি কাকের দল, তোদের সাহস তো কম নয়। আমার ঘরে প্রবেশ করে আমার সোনার কাঠি চুরি করা হচ্ছে। দাঁড়া, তোদের আজ উচিত শিক্ষা দিব। সোনার কাঠি, পাজি কাকদের লাঠি দিয়ে মারো, মেরে চামড়া তুলে ফেলো। টুনির কথা বলার সাথে সাথে সোনার কাঠি জাদু করে দুটো লাঠি প্রকট করে আর লাঠি দুটো হাওয়ায় ভেসে যজ্ঞ আর কণিকাকে মারতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। এই লাঠি থাম, আমাদের পেট বস্তা নয় যে ইচ্ছে মতো মারছিস। কণিকা, লাঠি থামবে না, চলো পালাই। এরপর যজ্ঞ আর কণিকা পালিয়ে যায়। এরপর থেকে টুনি বেশ সুখে বাস করতে থাকে। তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস বলতো? তোদের দুজনের দুষ্টুমি সহ্য করতে করতে আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি। সরি ছোট মা, আমরা দুই ভাই বোন আর একদম দুষ্টুমি করব না। এবার আমরা চুপটি করে গিয়ে পড়তে বসবো। তোদের না বলেছি তোরা আমায় ছোট মা বলবি না? আমি তোদের মা, শুধু মা, তাই আমাকে মা বলেই ডাকবি। আর একবার যদি তোদের মুখে ছোট মা শুনেছি না, তাহলে তোদের দুটোকে আচ্ছা করে পিটনি দিব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা যা এবার আর গিয়ে পড়তে বস, আমি তোদের দুজনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। টুকি আর রকি মায়ের কথা মতো গিয়ে পড়তে বসে আর
আর টুনি রান্নার কাজ করতে থাকে। এদিকে রাত হয়ে আসে। আর টোনাও বাড়ি ফিরে আসে। কি গো, রান্না বান্না শেষ হলো? আমার পেটে যে ক্ষুধায় পুরো ইঁদুর দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হয়েছে হয়েছে, তিনজনে মিলে বসে পড়ো তো, আমি এক্ষুনি তোমাদের খাবার দিচ্ছি। টুনির কথা মতো তিনজনেই বসে পড়ে। আর টুনি ঠিক যখনই খাবার দিতে যাবে ঠিক তখনই সুখী আসে রান্নাঘরে। সুখী দিদি, এত রাতে তুমি আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে তোমার? আরে আরে, তেমন কিছুই না, অস্থির হোস না। আমি শুধু দেখতে এলাম সৎ ছেলে মেয়েকে নিয়ে কেমন সময় কাটাচ্ছিস। ওরা দুই ভাই বোন আমার সৎ ছেলে মেয়ে নয়, ওরা হলো আমার নিজের ছেলে মেয়ে। আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক ভালোই আছি। শোন, এখন অত ভালো থেকে কোনো লাভ নেই, বুঝেছিস? ওরা যখন বুঝতে শিখবে তখন দুজনেই সব সম্পত্তি নিয়ে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তখন তোকে থালা হাতে নিয়ে বাইরে ভিক্ষে করতে হবে। শোন, সেটা হওয়ার আগে তাদের দূরে ঠেলে দে। নিজের একটা সন্তান নে, বুঝেছিস? এতক্ষণ ধরে এত কিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর ওরা আমার সৎ সন্তান নয়, ওরা আমার আপন সন্তান। আর আমার বিশ্বাস যে আমার ছেলে মেয়েরা ওরা কখনোই আমার সাথে খারাপ কিছুই করবে না। এবার তুমি আসতে পারো। এজন্যই বলে কারো ভালো কিছু কখনোই বলতে নেই। এই বলে সুখী পায়রা মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি মুচকি হেসে নিজের স্বামী সন্তানকে খেতে দেয়। এরপর সবাইকে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সকাল হতে না হতে টুনির মা মিনু এসে হাজির হয়। কি রে মা টুনি, সে যে বিয়ে করে চলে এলি, আর তো নিজের মায়ের একেবারেও খোঁজ খবর নিলি না। দুদিনেই তো মাকে একেবারে পর করে দিয়েছিস। না মা, তেমন কিছু না। আর তোমাকে আমি ভুলে যাব তা কি কখনো হয়? আসলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমার কাছে যাওয়ার সময়টাও পাচ্ছি না মা। কি, তুই তোর সতীনের সন্তানের জন্য নিজের মাকে ভুলে গিয়েছিস? মা, তুমি ওভাবে কেন বলছো? ওরা তো আমারই ছেলে মেয়ে। এই 2 দিনে ওদের প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্ম নিয়েছে। টুনির কথা শুনে মিনু মনে মনে ভাবতে থাকে, আমার মেয়েটা তো অনেক সহজ সরল। এ ছানা দুটো বড় হয়ে তো আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি বেঁচে থাকতে তো তা কখনোই হতে দিতে পারি না। কিন্তু আমি যদি আমার মেয়ের সামনে কিছু করি তাহলে আমার মেয়ে আমাকে অনেক ভুল বুঝবে। তার থেকে ভালো হয় আমি আমার জাদুবিদ্যাকে কাজে লাগাবো। মা, তুমি এমন চুপ করে কি ভাবছো বলো তো? কিছু না রে মা, কিছু না। ঠাম্মি, ঠাম্মি, তুমি আমাদের জন্য কি এনেছো বলো তো? তাড়াতাড়ি দাও না আমাদের, আমরা একটু মজা করে খাই। তোদের জন্য আমি আমার মাথাটা এনেছি, নে খা, এবার মজা করে খা। মা, তুমি ওদের সাথে অমন করে কথা বলছো কেন? ওদের সাথে ওভাবে কথা বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে। যা তো সোনারা, তোরা গিয়ে খেলা কর। আর মা, ঘরে চলো, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। টুকি আর রকি মায়ের কথা মতো খেলতে চলে যায়। আর টুনি তার মাকে ঘরে নিয়ে খাবার খাওয়াতে থাকে। এরপর দেখতে দেখতে বিকেল হয়ে আসে। টুনি তার বাড়ির কাজে ব্যস্ত থাকে। ঠাম্মি, একটা গল্প শোনাও না আমাদের। এই তো, এদের আমি ভাগে পেয়েছি। এবার আমি আমার গল্পের মাধ্যমে এদের ঘায়েল করব। ও ঠাম্মি, চুপ করে রইলে যে, শোনাও না আমাদের একটা গল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন তবে। এক যে ছিল রাজার প্রাসাদ, আর সেই প্রাসাদে বাস করতো তোদের মতো দুটো ছানা। আর সারাদিন তারা গল্প শোনার জন্য বায়না ধরতো। তাই নাকি ঠাম্মি? তারপর তারপর হিরিং তিরিং ছট, দুজনে মাছ আর মুরগি হয়ে যা ঝটপট, আর বন্ধ হয়ে যাক তাদের জবান।
এবার আমি তোদের দুজনকে রান্না করে চিবিয়ে চিবিয়ে খাবো। খুব জ্বালিয়েছিস আমাকে, আমার মেয়ের কপাল পুড়বি। দেখি এবার কি করে পুড়িস। এ কি মা, তুমি ঘরে বসে মাছ আর মুরগি কোথায় পেলে? কোথায় আবার, বাজার থেকে কিনে এনেছি। কিন্তু তুমি কখন বাজার গেলে মা? কখন আবার, তুই যখন কাজ করছিলি তখন তখন আমি টুক করে বাজারে গিয়েছি আর টপ করে এগুলো কিনে নিয়ে এসেছি। এবার যা তো, এগুলোকে কেটে রান্না করে নিয়ে আয়। আজ দুপুরে সবাই মিলে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে মা, দাও। টনি কিছু বুঝতে না পেরে মুরগি আর মাছরূপী তার দুই সন্তানকে নিয়ে রান্নাঘরে যায়। আর বটি নিয়ে যেই না কাটতে যায় তখনই মাছ কান্না করতে থাকে। মাছটার চোখে এত জল কেন? আমি তো অনেকদিন থেকে মাছ কেটে রান্না করি, কিন্তু এমন করে তো কোনো মাছকে কোনোদিনও কাটতে দেখিনি। না, একে আমি কিছুতেই কাটতে পারবো না। একে আমি ছেড়ে দিব, ওই মুরগিটাকেই বরং কেটে রান্না করে নেই। এই বলে টুনি যে না মুরগিটাকে কাটতে যায়, একইভাবে মুরগিটা ওভাবে কান্না করতে থাকে। আর তা দেখে টুনির মনে ভীষণ মায়া হয়। না, আমি এদের কাউকে কাটতে পারবো না। কেন জানি এদের প্রতি আমার ভীষণ মায়া লাগছে। আমি পারবো না এদের হত্যা করতে। এসব বলে টুনি কাঁদতে থাকে। যা তো, তোরা যা, তোরা তোদের জীবন নিয়ে বেঁচে যা। এরপর টুনি ওদের ছেড়ে দেয় আর মিনু এসে টুনিকে বলে, তুই এই দুটোকে না কেটে ছেড়ে কেন দিলি? হ্যাঁ মা, তুমি আমাকে এত নিষ্ঠুর হতে বলো না তো। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার ছেলে মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে এলো না। কি গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার বলো তো? ছেলে মেয়ে দুটো সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। তুমি কেঁদো না, চিন্তা করো না গো, আমি দেখি কোথাও খুঁজে পাই কিনা। টোনা পুরো জঙ্গলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দুজনকে খুঁজে পায় না। এরপর টুনি খুঁজতে বের হয়, কিন্তু টুনিও কোথাও তাদের খুঁজে পায় না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি রে, তোরা কোথাও না গিয়ে আবার আমার কাছে কেন ফিরে এলি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোরা কথা বলতে পারিস না। এরপর টুনি মাছ আর মুরগি নিয়ে বাড়ি ফিরে যায় আর নিজের সৎছানাদের জন্য কাঁদতে কাঁদতে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এসব দেখে মিনুর মনেও অনেক মায়া হয় আর মিনু বলে, মা টুনি, তোর ছেলে মেয়ে কোথাও হারায়নি, তারা তোর সামনেই আছে। আসলে আমি তোর ভালোর জন্য আমার জাদুবিদ্যা দিয়ে ওদের মুরগি আর মাছ বানিয়ে রেখেছিলাম, কিন্তু তোর মতো একজন সৎ মায়ের ভালোবাসা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছি। মা, তুমি এত নীচ, তুমি এত জঘন্যতম কাজ করতে পারো? মা, বাবা, আপনাকে অনেক সম্মান দিয়েছিলাম, আজ থেকে আর তা থাকলো না। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মা। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। এরপর মিনু মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর টুনি তার সৎ ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে